সম্পূর্ণ সুস্থ মণিমালা জলপরী বাঁশের বাড়ির দড়ি টানতে টানতে লোকটির কাছে নিয়ে যায়। তারপর তাকে যতীন ভাসমান বাঁশের বাড়িতে তুলে রক্ষা করে। ঘোর নিম্নচাপের ফলে একটানা 5 দিন বৃষ্টি হয়েই চলেছে। চাষের জমিগুলোতে ধীরে ধীরে জল জমে ফসল নষ্ট হতে বসেছে। ফসল যে পচতে শুরু করেছে। এই কদিনের বৃষ্টিতেই এই অবস্থা। একবার যদি নদীতে বান আসে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি বরং একবার নদীর পাড় থেকে ঘুরে আসি। এই কথা বলে যতীন পদ্মা নদীর দিকে চলে যায়। আর নদীর কাছাকাছি পৌঁছতেই সে দেখে, ওরে বাবারে, নদীতে কত জল বেড়ে গেছে। আমি যা ভাবছি তা যদি একবার হয়, না না, আমাকে আগে থেকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এই কথা ভাবতে ভাবতে যতীন বাঁশ বাগানের দিকে যায়। আর সেখানে আজ এই দুটোই কাটা বাঁশ নিয়ে যাই। কালকে বরং সকালে এসে বেশি করে কটা বাঁশ কেটে নিয়ে যাব। এরপর যতীন বাড়ি পৌঁছে তার বউকে ডাকতে থাকে। লাবণ্য, লাবণ্য, কই গো? এ কি, তুমি বাঁশ কেটে কেন নিয়ে এসেছো? আর তুমি যে জমিতে গেলে ফসলগুলো কেমন আছে? নদীর যা অবস্থা দেখে এলাম তাতে বাঁশই আমাদের বাঁচাতে পারে। আর জমিতে একটাও ফসল ভালো নেই গো। বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। আর রাতে যতীন, তার মেয়ে তিতলি ও লাবণ্য একসাথে খেতে বসে। গিন্নি, কালকে বৃষ্টিটা থামলে আরো কিছু বাঁশ কেটে নিয়ে আসতে হবে। অত বাঁশ দিয়ে কি করবে গো? নদীর জল একদম ভরে এসেছে। যে কোনো সময় বাঁধ ভেঙে বন্যা আসতে পারে। তারপর রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই শুয়ে পড়ে। এরপর রাত যত বাড়ে তার সাথে বৃষ্টির বেগও বাড়তে থাকে। সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েই চলে। ওদিকে বহু দূরে জঙ্গলের নদীতে দেখা যায়, আমি আর এগোতে পারছি না, আমি যে খুব আহত। তুমি আমাদের মেয়েকে নিয়ে নিরাপদ কোনো জলাশয় বা পুকুরে আশ্রয় নাও। তোমরা আমার জন্য চিন্তা করো না। আমার জন্য এই প্রবল নদীর স্রোতে আর দাঁড়িয়ে থেকো না, চলে যাও তোমরা। না মণিমালা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না মা। ঠিক সেই সময় হঠাৎ নদীতে জোরে স্রোত আসে। আর সেই স্রোতেই আহত মণিমালা জলপরী নিজেকে আটকে রাখতে না পেরে জলের টানে ভেসে যায়। মা, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না মা। ও মা, তুমি আমার কাছে আসো, যেও না আমাকে ছেড়ে। মণিমালা, মণিমালা, তোমার কিচ্ছু হবে না। আমি আসছি, আমি তোমাকে বাঁচাতে আসছি। হীরক কুমার, তুমি আমাকে বাঁচানোর জন্য স্রোতের মুখে এসো না, তাহলে যে তোমরাও ভেসে যাবে। দেখতে দেখতে মণিমালা জলপরী নদীর প্রবল স্রোতে অনেক দূর ভেসে যায়। আহত মণিমালা একটুও সাঁতার কাটতে পারে না। নদীর জলে ভাসতে ভাসতে সে বহু দূর চলে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। আকাশের মেঘও একটু পরিষ্কার হয়। মা, আমি একটু খেলতে যাই না। কদিন থেকে বাইরে একটুও খেলতে পারিনি। বেশি দেরি করব না, এক্ষুনি চলে আসব। না, একদম না, কোথাও যাওয়া যাবে না এখন। বৃষ্টিটা একটু থেমেছে, যাই আমি তাড়াতাড়ি গরুর দুধটা দুয়ে নিই। শোনো গিন্নি, পদ্মার কাছে ওই বাঁশ বাগান থেকে আমি কটা বাঁশ কাটতে যাচ্ছি। ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, সাবধানে যেও। এই বলে লাবণ্য তাদের গরুর দুধ দুইতে শুরু করে। আর তিতলি পাশে দাঁড়িয়ে বলে, ও মামা, একটু খেলতে যাই না মা। ঠিক আছে, যা তবে। এই বর্ষা বাদলের দিনে বেশি দূর কোথাও খেলতে যাস না। কখন যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তার কোনো ঠিক নেই। মায়ের অনুমতি পেয়ে তিতলি মনের আনন্দে খেলতে চলে যায়। এই চল না, আমরা সবাই মিলে নদীর জল দেখতে যাই। নদীতে অনেক জল বেড়েছে। না না, নদীর কাছে যাওয়া ঠিক হবে না, ওখানে বিপদ হতে পারে। চল না, কিচ্ছু হবে না। আমরা দূর থেকে নদীর জল দেখেই চলে আসবো। ঠিক আছে, চল তবে। তিতলি ও তার বন্ধুরা মিলে খেলতে খেলতে পদ্মা নদীর জল দেখতে চলে যায়। আর ওদিকে যতীন বাঁশ বাগানে। বাঁশগুলো কাটা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, কাজ শুরু করতে হবে।
এমন সময় যতীন হঠাৎ নদীর পাড় থেকে কার যেন কান্নার শব্দ শুনতে পায়। নদীর দিক থেকে কার যেন কান্নার শব্দ পাচ্ছি না। হ্যাঁ, যাই একবার গিয়ে দেখি। যতীন নদীর পাড়ে গিয়ে দেখে এক আশ্চর্য ঘটনা। নদীর ধারে একটা গাছের গুঁড়িতে আটকে রয়েছে এক জলপরী। যতীন তার কষ্ট দেখে তার কাছে যায় আর জিজ্ঞাসা করে, জলপরি, তুমি তো আহত, তুমি এখানে এলে কিভাবে? বন্যার স্রোতে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছি। আমি আর পারছি না, মনে হয় এবার আমার সময় হয়ে এসেছে। তুমি চিন্তা করো না জলপরি, আমি তোমায় সুস্থ করে তুলবো, তোমার কিচ্ছু হবে না। এই কথা বলে যতীন সবার চোখের আড়ালে জলপরীকে তাদের বাড়ি নিয়ে এসে চৌবাচ্চায় রেখে দেয়। তারপর তার বউকে ডাকে। লাবণ্য, লাবণ্য, তাড়াতাড়ি করে জড়িবুটির ওষুধটা এখানে নিয়ে আসো। কি হলো গো তোমার? আমি এক্ষুনি আসছি। লাবণ্য সেখানে ঔষধি নিয়ে আসতেই যতীন তাকে জলপরীর ব্যাপারে সবটা খুলে বলে। তারপর লাবণ্য অতি যত্নে মণিমালা জলপরীর ক্ষতস্থানে ঔষধি লাগিয়ে দেয়। এবার আমি তাড়াতাড়ি করে ওই কাটা বাঁশগুলো গিয়ে নিয়ে আসি। এই কথা বলে যতীন কাটা বাঁশগুলো সেখান থেকে নিয়ে এসে জলপরীর চৌবাচ্চার পাশে তাদের উঠানে রাখে। এরপর আবার বিদ্যুৎ গর্জে শুরু হয় ঝমঝম করে বৃষ্টি। সব কটা বাঁশ জড়ো হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। এই বলে যতীন তার কাজ শুরু করে দেয়। তখন তিতলি ভিজতে ভিজতে দৌড়ে বাড়ি ফিরে আসে, আর তাই দেখে তার মা তাকে খুব বকা দেয়। তোকে আমি কতবার করে বারণ করলাম, বললাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, না হলে বৃষ্টিতে ভিজে যাবি। তুমি আমাকে আর বকবে না বলো, তাহলে তোমাকে একটা কথা বলবো। কি এমন কথা? ঠিক আছে বল, আমি বকবো না। জানো মা, আমরা বন্ধুরা মিলে নদীর যেই দিকটা কেউ যায় না সেখানে গিয়েছিলাম। দেখি একটা জায়গা দিয়ে গ্রামে হুহু করে জল ঢুকছে। বলিস কি? দাঁড়া, এ কথা এক্ষুনি তোর বাবাকে জানাতে হবে। লাবণ্য দৌড়ে উঠানে গিয়ে যতীনকে গ্রামে জল ঢোকার ব্যাপারটা জানায়। তারপর লাবণ্য লক্ষ্য করে যে তার স্বামী বাঁশ দিয়ে একটি সুন্দর বাড়ি বানিয়েছে। এক্ষুনি আমাকে গ্রামে খবর দিতে হবে, বন্যার জলে সব ভেসে যাওয়ার আগে সবাইকে সতর্ক করতে হবে। এই কথা বলে যতীন সবার বাড়ির সামনে গিয়ে গিয়ে গ্রামে জল ঢোকার খবরটা দিতে থাকে। শোনো গো শোনো, পদ্মার জল গ্রামে ঢুকতে শুরু করেছে। তোমরা যে যা পারো ঘর ছেড়ে দূরে কোথাও চলে যাও, উঁচু স্থানে আশ্রয় নাও। এরপর গ্রামের মানুষজন বন্যা থেকে প্রাণ বাঁচাতে যে যেখানে পারে নিরাপদ জায়গায় চলে যায়। ততক্ষণে নদীর জল উপচে গ্রামে প্রবেশ করতে থাকে। যতীন বাড়ি ফিরে গিয়ে তার মেয়ে, বউ ও গরুকে নিয়ে জলে ভাসমান বাঁশের ঘরে আশ্রয় নেয়। এরপর জল বেড়ে বন্যার আকার ধারণ করে। তখন তিতলি হঠাৎ লক্ষ্য করে, মা, বাবা, ওই দেখো কে একজন জলে ভেসে যাচ্ছে। ও যে সাঁতার কাটতে পারছে না, এক্ষুনি ওকে জল থেকে টেনে না তুললে বিপদ হয়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি ওর কাছে পৌঁছবো কি করে? এমন অবস্থা দেখে জলপরী বলে, চিন্তা করো না, তোমার এই বাঁশের বাড়ির সাথে যে দড়িটা বাঁধা আছে এটা আমি টেনে ওই লোকটার কাছ পর্যন্ত নিয়ে যাচ্ছি। সম্পূর্ণ সুস্থ মণিমালা জলপরী বাঁশের বাড়ির দড়ি টানতে টানতে লোকটির কাছে নিয়ে যায়। তারপর তাকে যতীন ভাসমান বাঁশের বাড়িতে তুলে রক্ষা করে। ধন্যবাদ জলপরি, তুমি আমাদের এই ভাসমান বাঁশের বাড়ি টেনে না নিয়ে গেলে ওদের বাঁচানো সম্ভব হতো না। এই বন্যার জলে যারা যারা ভেসে যাচ্ছে তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। এই বলে মণিমালা জলপরী দড়ি ধরে বাঁশের বাড়ি টেনে নিয়ে যেতে থাকে, আর কাউকে ডুবে যেতে দেখলে তাকে বাঁশের বাড়িতে তুলে রক্ষা করে। তোমরা কি জানতে চাও এরপর মণিমালা জলপরী তার স্বামী ও মেয়ের কাছে ফিরে যেতে পারবে কিনা? তারাও কি এই বন্যার হাত থেকে রক্ষা পেয়েছে? পরের এপিসোড দেখতে চাইলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়, আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌবাচ্চা আছে তার মধ্যে লুকিয়ে রাখে, এবং গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয়।
একদিন বিকেলবেলা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে খেলা করছিল। ঠিক সেই সময় হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। তখন তিতলি বলে, এই তাড়াতাড়ি বাড়ি চল, দেখ আকাশটা কেমন কালো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আরে দাঁড়া না, আর একটু খেলি, এখনো তো বৃষ্টি নামেনি। এই বলে তারা আবার খেলা শুরু করে, আর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে যায়। এই পিকলু দাদা, বৃষ্টি শুরু হয়ে গেছে রে, এবার তো বাড়ি চল, না হলে আমার মা তো খুব বকবে। দূর ভিতুরাম, তোরা বাড়ি যা, আমি বরং একবার নদীর পাড়ে যাই। এই বৃষ্টিতে নদীর পাড়ে অনেক কই মাছ উঠবে, আমি গিয়ে ধরে নিয়ে আসি। তোরা কি কেউ যাবি আমার সাথে? কিন্তু কেউই তার সাথে যেতে রাজি হলো না। সবাই যে যার বাড়ি ফিরে গেল, আর পিকলু নদীর ধারে গিয়ে মনের সুখে মাছ ধরতে লাগলো। আর এইদিকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আর এই বৃষ্টিতে পিকলু এখনো বাড়ি ফিরছে না দেখে তার বাবা মা খুব চিন্তা করতে লাগলো। বলছি, হ্যাঁ গো, ছেলেটা তো এখনো বাড়ি ফিরলো না, এত বৃষ্টিতে কোথায় আছে বলো তো? তা আমি কি করে জানবো? লাই দিয়ে তো ছেলেটাকে একেবারে মাথায় তুলেছ। গ্রামের যত ছেলে মেয়ে বৃষ্টির আগেই বাড়ি ফিরে পড়লো, আর এই বেয়াদব ছেলে এখনো বাড়ি ঢোকার নাম নেই। আজ ফিরুক একবার, তারপর ওর খবর আমি নিচ্ছি। এমন সময় পিকলু মাছ হাতে ভিজতে ভিজতে বাড়ি ফেরে। এই দেখো মা, আমি কত কই মাছ ধরে এনেছি। পিকলুকে দেখা মাত্রই তার বাবা তাকে খুব বকাবকি করে। এরপর রাত পেরিয়ে দিনের আলো ফুটতে বৃষ্টি একটু থামে, আর সেই সুযোগে গ্রামের কিছু মানুষ নিজেদের ঘরের চালা ভালো করে ছেয়ে নেয়, আর কেউ বা বন্যার ভয়ে বেশি করে খাবার সঞ্চয় করতে থাকে। যখন অনন্ত নিজেদের ঘরের চাল ভালো করে ঠিক করছিল, তখন কি ভাই অনন্ত, বেশ ভালো করে ঘরের চাল ছাইছো তো? মনে আছে তো গতবারের বন্যায় কি অবস্থাটা না হয়েছিল? তুই ঠিকই বলেছিস ভাই হারাধন, ওটাই তো চিন্তা। ঘরের চাল উড়ে গেলে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাই বলতো? কি হবে ভগবানই জানে। আর শোনো, সাথে বেশি করে খাবার সঞ্চয় করে রেখো। আচ্ছা, আমি এখন চললাম। এই কথা বলে হারাধন সেখান থেকে চলে যায়। বিকেল থেকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা 2 দিন এইরকম বৃষ্টি চলতে থাকে। তার সাথে পাল্লা দিয়ে ঘন ঘন বজ্রপাত আর ঝড়ের দাপট। ধীরে ধীরে নদীর জল উপচে গ্রামে প্রবেশ করতে শুরু করে। নদীর জল উপচে গ্রামে জল ঢুকতে শুরু করেছে, তার সাথে নিশ্চয়ই অনেক মাছও আসছে। একবার যদি আমি যেতে পারি, কই মাছের সাথে অনেক ইলিশ মাছও পাবো। না, আজকে একবার আমাকে যেতেই হবে। এই কথা বলে পিকলু তার বাবা মায়ের চোখকে ফাঁকি দিয়ে এই বৃষ্টিতে বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে। আর এদিকে নদীতে প্রবল স্রোত, সমুদ্রের জল নদীতে প্রবেশ করতে শুরু করেছে। আর সেই প্রবল স্রোতে এক মৎস্যকন্যা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে এসেছে। পিকলু নদীর পাড়ে আসতেই শুনতে পায়, এ কি, এই এত বৃষ্টিতে এখানে কে কাঁদছে? তারপর পিকলু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় নদীর পাড়ে এক গাছতলায় অদ্ভুত চেহারার একটি মেয়ে বসে বসে কাঁদছে, যার উপরের অংশ মানুষের মতো আর নিচের অংশ একটি মাছের লেজ। পিকলু তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বলে, কে তুমি? আর তুমি এখানে বসে কাঁদছো কেন? আমি একজন মৎস্যকন্যা, জলের প্রবল স্রোতের কারণে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে চলে এসেছি। আমার খুব ভয় করছে, আমার বাবা মা কোথায় গেল? আমি তাদের কাছে যাব। তুমি একদম ভয় পেও না মৎস্যকন্যা, তুমি ঠিক তোমার মা বাবার কাছে ফিরে যাবে। কিন্তু এখন তুমি এখানে থাকলে
পাশের জঙ্গলের জন্তু জানোয়ার তো তোমার উপর আক্রমণ করতে পারে। তাছাড়া গ্রামের কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমার বিপদ হতে পারে। তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো। নদীর স্রোত কমে গেলে আমি আবার তোমাকে নদীতে ছেড়ে দিয়ে যাব, কেমন? কিন্তু আমি তো জল ছাড়া থাকতেই পারি না। চিন্তা করো না গো মৎস্যকন্যা, আমি তোমার থাকার সব ব্যবস্থা করে দেব। তারপর পিকলু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়, আর তাদের বাড়ির পিছনের যে বড় চৌবাচ্চা আছে তার মধ্যে লুকিয়ে রাখে। মৎস্যকন্যা, তুমি এখানে নিশ্চিন্তে থাকো, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে সময় সময় এসে খাবার দিয়ে যাব, ঠিক আছে? এই কথা বলে পিকলু সেখান থেকে চলে যায়। দিন দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে এবং গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয়। গোটা গ্রাম সেই বন্যার জলে ডুবে যায়। ধীরে ধীরে মানুষের ঘরে সঞ্চিত খাবারও ফুরিয়ে আসে। এমনই একদিন মৎস্যকন্যা, ও মৎস্যকন্যা, বেরিয়ে এসো, আমি তোমার জন্য খাবার এনেছি। পিকলুর ডাক শুনে মৎস্যকন্যা জলের উপরে মাথা তোলে। আজ এইটুকুই খাবার আনতে পেরেছি। বন্যার জন্য যা সঞ্চিত খাবার ছিল তা প্রায় শেষ গো। এবার যে আমরা কি খেয়ে থাকবো কিছুই জানি না। পিকলুর কথাগুলো শুনে মৎস্যকন্যার খুব মন খারাপ হয়ে যায়। তখন সে বলে, চিন্তা করো না বন্ধু, তুমি ঘরে গিয়ে দেখো সেখানে তোমার জন্য কি অপেক্ষা করছে। এই কথা শুনে পিকলু সেখান থেকে দৌড়ে তাদের ঘরে গিয়ে দেখে সেখানে অনেক খাবার রয়েছে। আর তাই দেখে মা, বাবা, তাড়াতাড়ি এসো, এসে দেখে যাও। পিকলুর বাবা মা সেখানে এসে এত খাবার দেখে পুরো অবাক হয়ে যায়। তারপর পিকলু তাদের সমস্ত ঘটনা খুলে বলে। তখন সবাই মিলে মৎস্যকন্যার কাছে যায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মৎস্যকন্যা। আমি বুঝেছি তুমি জাদু করে এত খাবার এনে দিয়েছো। কিন্তু মৎস্যকন্যা, শুধু তো আমরা নয়, এই গ্রামে অনেক মানুষের ঘরেই তো খাবার শেষ হয়ে গেছে গো। আমার বন্ধুরাও নিশ্চয়ই না খেয়ে আছে। তুমিও তাদের জন্য কিছু ব্যবস্থা করে দাও। মৎস্যকন্যা এই কথা শুনে জাদু করে সেখানে আরও অনেক খাবার এনে দেয়। তারপর পিকলু আর তার বাবা মা মিলে গ্রামের সবার বাড়িতে গিয়ে সেই খাবার পৌঁছে দেয়। কিন্তু এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। ধীরে ধীরে বন্যার জল আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। এমনই একদিন পিকলু মন খারাপ করে মৎস্যকন্যার কাছে বসেছিল। কি হয়েছে বন্ধু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি মন খারাপ? হ্যাঁ গো মৎস্যকন্যা, আজ তো পোলিও খাবার দিন গো। আমার বনুকেও পোলিও খাওয়াতে হবে। কিন্তু এই বৃষ্টিতে বন্যায় বনুকে পোলিও খাওয়াতে কি করে নিয়ে যাই? তুমি চিন্তা করো না বন্ধু, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলে মৎস্যকন্যা নিজের রূপ বদলে একটি নৌকায় রূপান্তরিত হয় আর বলে, নাও বন্ধু, এই নৌকায় উঠে পড়ো। তারপর তুমি তোমার বোনকে পোলিও খাইয়ে নিয়ে এসো। আর তার সাথে সাথে গ্রামের আরো যেসব বাচ্চাদের পোলিও খাওয়ানোর দরকার তাদের নিয়ে নাও। মৎস্যকন্যার কথা মতো পিকলু আর তার মা বোনকে নিয়ে নৌকা করে পোলিও খাওয়াতে যায়। গ্রামের আরও সমস্ত মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে নৌকায় উঠে পড়ে এবং সব বাচ্চাদের সময় মতো পোলিও খাওয়ানো হয়ে যায়। এইভাবে মৎস্যকন্যা নানানভাবে বন্যার সময় তাদের সাহায্য করতে থাকে এবং ধীরে ধীরে বৃষ্টির জল কমে আসে। বন্যার জলও ধীরে ধীরে নামতে থাকে। একদিন তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই। এই বন্যার সময় তুমি আমাদের অনেক সাহায্য করেছো মৎস্যকন্যা। না বন্ধু, তুমিও তো আমার বিপদের দিনে আমায় তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো। চলো বন্ধু, এখন আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসি। এবার যে তোমার পিতামাতার কাছে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। তারপর পিকলু মৎস্যকন্যাকে কাঁধে নিয়ে আবারও নদীতে ফিরে যায়। ঠিক তখনই মৎস্যকন্যার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে।
বাবা মাকে দেখে মৎস্যকন্যা খুব খুশি হয়, তাদের গিয়ে জড়িয়ে ধরে এবং সব ঘটনা তাদেরকে খুলে বলে। সব কথা শুনে মৎস্যকন্যার মা মণিমালা বলে, এই নাও বৎস, এই জাদুর মুক্ত তুমি তোমার কাছে উপহার হিসাবে রাখো। যখনই কোনো সমস্যায় পড়বে এই মুক্ত নদীর জলে স্পর্শ করিয়ে আমাদের স্মরণ করবে, আমরা তখনই তোমার কাছে চলে আসব। আমাকে এতদিন ধরে আশ্রয় দিয়ে সুরক্ষিত রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এবার তাহলে আমরা আসি। এই কথা বলে মৎস্যকন্যা তার পিতামাতার সাথে জলে ডুব দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর পিকলু জাদুর মুক্ত নিয়ে বাড়ি ফিরে যায়। বন্যার জল কমে গিয়ে তাদের গ্রাম আবারও আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। চাষিরা মাঠে ধানের চারা লাগায়, গবাদি পশুরা ঘুরে ঘুরে নতুন গজানো কচি ঘাস খায়, আর পিকলু তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রাজ, নূপুর, রাজদীপ, পল্লবী, মনিরুল, রূপা, শঙ্কর, সোমা, রানী, টুম্পা, অস্মিতা, সুইটি, হাজিকুল, নন্দিনী, কাবেরী। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।